সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে আমরা পড়বো হচ্ছে নিঃসরণ। এটা হচ্ছে আমাদের পর্ব নাম্বার ৩। এটা হচ্ছে আমাদের কি পর্ব নাম্বার ৩। কেমন? তো যারা আসলে গত ২টা পর্ব দেখে আসো নাই, তাহলে অবশ্যই কি করবা, ২টা পর্ব দেখে এসে এই ৩ নাম্বার পর্বটা তুমি কি করবা? স্টার্ট করবা। ঠিক আছে? চলো আজকে আমরা নিঃসরণটা পুরোটা পড়বো। কেমন? নিঃসরণ পড়ি আমরা। চলো, নিঃসরণ ইংলিশ শব্দ হচ্ছে ইফিউশন। ইফিউশন। ঠিক আছে? আচ্ছা, তাহলে সংজ্ঞা কি হতে পারে? সংজ্ঞা হচ্ছে যে কোনো পাত্রে থাকা গ্যাস। অবশ্যই গ্যাস অবশ্যই এটা নির্দিষ্ট পাত্রে থাকতে হবে। ঠিক আছে? তারপর গ্যাস হচ্ছে সরু ছিদ্রপথ দিয়ে, মানে একটা ছিদ্র একটা একটা সরু ছিদ্রপথ থাকবে। ওই সরু ছিদ্রপথ দিয়ে পাত্রের ভিতরে উচ্চ চাপের স্থান থেকে, আমরা যেহেতু পাত্রের ভিতরে অনেকগুলো গ্যাস রাখছি, যেহেতু পাত্রটা আয়তন হচ্ছে ছোট, কিন্তু আমাদের গ্যাস হচ্ছে অনেক বেশি, সেক্ষেত্রে পাত্রের ভিতরে অবশ্যই উচ্চচাপ থাকবে, বা আমরা বলতে পারি সেখানে অধিক উচ্চচাপ হবে। তাহলে পাত্রের ভিতরে উচ্চচাপের স্থান থেকে পাত্রের বাইরে, মানে আমাদের পরিবেশে কিন্তু চাপটা হচ্ছে অপেক্ষাকৃত কম, বা সেটাকে আমরা বলতে পারি নিম্নচাপ। তাহলে উচ্চচাপের স্থান থেকে পাত্রের বাইরে নিম্নচাপের স্থানের দিকে সজোরে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে কি বলা হয়? নিঃসরণ বলে। ঠিক আছে? আচ্ছা, আমি আরেকবার বলি, সেটা হচ্ছে কোনো পাত্রে থাকা কোনো পাত্রে থাকা গ্যাস সরু ছিদ্রপথ দিয়ে পাত্রের ভিতরে উচ্চ চাপের স্থান থেকে, পাত্রের ভিতরে অবশ্যই উচ্চ চাপ থাকবে, কারণ সেখানে অনেক গ্যাস কিন্তু অনেক পরিমাণে আছে। এই উচ্চ চাপের স্থান থেকে পাত্রের বাইরে, যেখানে অপেক্ষাকৃত কি চাপ? নিম্নচাপ। তাহলে পাত্রের বাইরে নিম্নচাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসা সজোরে বেরিয়ে আসার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে আমাদের নিঃসরণ। আর যে ছিদ্রপথ দিয়ে বের হয়ে চলে আসবে গ্যাসটা, সেই সরু ছিদ্রকে কি বলা হয়? পিনহোল বলা হয়। এটা কিন্তু ইংলিশ শব্দ, PINHOLE। তার মানে আমরা বলতে পারি, ধরো আমরা কি বলতে পারি, যে সেটা হচ্ছে যে ধরো এটা একটা ভেলুন। তো এটা পাত্র, চিন্তা করো পাত্র। এই পাত্র এখান থেকে ফুটা করেছি, এই ফুটের দিয়ে গ্যাসগুলো কি হয়েছে? বের হয়ে চলে আসতেছে। এই ফুটাটা হচ্ছে পিনহোল। ফুটাটা কি? পিনহোল। কেমন? আচ্ছা, এই যে সজোরে যে বেরিয়ে আসতেছে, এই প্রক্রিয়াটাই হচ্ছে আমাদের নিঃসরণ। তাহলে এখানে পাত্রের ভিতরে অবশ্যই উচ্চ চাপ থাকবে, আর পাত্রের বাইরে হচ্ছে নিম্নচাপ। পাত্রের বাইরে কি? নিম্নচাপ। তাহলে উচ্চ চাপ থেকে নিম্নচাপের দিকে কি হবে? এই ফুটা ফুটা দিয়ে বা হোলটা দিয়ে কি হবে? উচ্চ চাপ থেকে নিম্নচাপের দিকে সজোরে বেরিয়ে আসবে। আর এটাই হচ্ছে আমার ব্যাপন, এটা হচ্ছে আমাদের নিঃসরণ। কেমন? চলো আমরা একটু দেখি যে নিঃসরণ উদাহরণ কি কি হতে পারে। দেখো, নিঃসরণের উদাহরণ কি কি হতে পারে দেখো তো। সেটা হচ্ছে তোমার বইয়ে এরকম একটা চিত্র দেওয়া আছে। আমি যদি একটু দেখাই তোমাকে, সেটা হচ্ছে যে তোমার বইয়ে এই চিত্রটা দেওয়া আছে। দেখো, এই চিত্রটা তোমার বইয়ে কি করা আছে? দেওয়া আছে। এই চিত্রটা দেওয়া আছে। কেমন? এখানে আমি যদি একটু দেখাই, তাহলে আমরা যদি এই চিত্রটা আসলে আমি এখানে আঁকছি, তাহলে এটা একটা কাচের টিউব মনে করতে পারো। তার মাঝখানে একটা বিভাজক বা আছে, বা ডিভাইডার, যেটা আসলে দুইটা অঞ্চলে ভাগ করতেছে। এই পাশে অনেকগুলো গ্যাস আছে, আমরা রাখছি। এই পাশে অনেকগুলো গ্যাস আছে, রাখছি। আর এখানে কোনো গ্যাস নাই। আর এখানে একটা পিন হোল আছে, আমরা সেটা কি করতে, অন অফ করতে পারবো, ওরকম টাইপের। তারপর সেটা কি হবে? তাহলে এখানে একটু দেখো তো, এখানে গ্যাস অনেক পরিমাণ আছে, সেজন্য এটা উচ্চ চাপের কি অঞ্চল। আর এখানে যেহেতু গ্যাস ছিল না একদম, সেহেতু এটা আমরা নিম্নচাপের অঞ্চল কি করতে পারি? বলতে পারি। তারপর পিনহোলটা যখন আমরা অন করব, বা আমরা যখন পিনহোলটা যখন অ্যাক্টিভ করব বা অন করব, তখন কি হবে? এই উচ্চচাপের স্থান থেকে নিম্নচাপের স্থানে, বা উচ্চচাপের অঞ্চল থেকে নিম্নচাপের অঞ্চলের দিকে কি হবে? গ্যাসগুলা এই ছিদ্র পথ দিয়ে সজোরে কি হয়ে আসবে? বের হয়ে চলে আসবে। ঠিক আছে? আর এটাই হচ্ছে আমাদের ব্যাপন। তাহলে একটু দেখো তো ব্যাখ্যা কি হতে পারে। যে এখানে বিভাজকের বাম পাশে অঞ্চলটি, মানে বিভাজকের বাম পাশের অঞ্চলটি হলো উচ্চচাপ অঞ্চল। এটা কিসের অঞ্চল? এটা হচ্ছে উচ্চচাপের অঞ্চল। তারপর সেখান থেকে পিনহোল দিয়ে গ্যাস কিন্তু সজোরে নিম্নচাপের অঞ্চলের দিকে কি আসে? বেরিয়ে আসে। আর এটাই হচ্ছে আমাদের কি? নিঃসরণ। ঠিক আছে? আচ্ছা, চল আমরা আরো উদাহরণ দেখি। আমরা যদি আরো একটা উদাহরণ দেখতে পারি, সেটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে যে দেখো, এটা ফুলানো বেলুন নিছি। কেমন? আচ্ছা, ফুলানো বেলুনটাকে যদি তুমি কি করো, তুমি একটা আলপিন দিয়ে ফুটা করে দাও, সরাসরি যদি ফুটা করে দাও, দেখবে যে বেলুনটা ব্লাস্ট করবে। কেন করতেছে এটা পরে হিসাব, কিন্তু এটা বেলুনটা কি করবে? ব্লাস্ট করবে। ঠিক আছে? তাহলে আমরা কি বেলুনটাকে ফুটা করতে পারবো না কোনোদিনও? পারবো। তখন আমরা কি করতে পারি? একটা বেলুনে কি করতে পারি? একটা ফুলানো বেলুনে একটা স্কচ টেপ লাগাইতে পারি। স্কচ টেপ লাগাইলে হবেটা কি জানো? তুমি যখন এটার উপর আলপিন দিয়ে ফুটা করবা, তখন সেটা আর কি হবে না? ব্লাস্ট হবে না।
বাস্ট না হয় কি হবে, তখন বেলুনটা আর ফেটে যাবে না, তখন বেলুন থেকে বাতাস ওই ফুটা দিয়ে কি হয়ে আসবে, বেরিয়ে আসতে থাকবে, এবং ধীরে ধীরে বেলুনটা কি হয়ে যাবে, চুপসে যাবে। তাহলে আমরা কি বেলুনের ভিতর অনেকগুলো এখানে গ্যাসের অণু পরমাণু আছে, এই জন্য এটা হচ্ছে উচ্চ চাপের অঞ্চল। তারপর ছিদ্র যখন পাইছে, আমাদের পরিবেশটা, আশেপাশের পরিবেশটা হচ্ছে নিম্নচাপের অঞ্চল, অপেক্ষাকৃত নিম্নচাপের অঞ্চল। তাহলে আমরা যখন ফুটোটা করব, তখন সরু ছিদ্র পথ দিয়ে গ্যাসটা কি হবে, উচ্চচাপের স্থান থেকে আমাদের পরিবেশে মানে নিম্নচাপের অঞ্চলে কি হবে, আমাদের নিম্নচাপের অঞ্চলে সজোরে বের হয়ে চলে আসবে, সজোরে কি হবে, বের হয়ে চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, সেটাই হচ্ছে আমাদের নিঃসরণ। ঠিক আছে? আচ্ছা, তাহলে বেলুনের ভেতরে বাতাসের চাপ, বাতাসের চাপ বেলুনের বাইরে বাতাসের চাপ থেকে বেশি, বেলুনের ভিতরে বাতাসের চাপ বেশি, আর বেলুনের বাইরে অর্থাৎ পরিবেশে, পরিবেশে হচ্ছে বাতাসের চাপ হচ্ছে কম, অবশ্যই কম। কারণ কেন কি হয়, কারণ এখানে কি, এটা ছোট্ট একটা জায়গায়, ছোট্ট একটা জায়গায় অনেকগুলো গ্যাসীয় পরমাণুকে কি করা হয়েছে, আবদ্ধ করে রাখা হয়েছে, এই জন্য এখানে চাপ বেশি। আর বাইরের পরিবেশে হচ্ছে চাপ কম, বাইরের পরিবেশে কি কম, চাপ কম। তাহলে ফুটা যখন আমরা করবো, তখন উচ্চ চাপের অঞ্চল থেকে নিম্নচাপের অঞ্চলের দিকে কি হবে, গ্যাসটা বের হয়ে চলে আসবে, আর এটাই হচ্ছে আমাদের নিঃসরণ। ঠিক আছে? চলো একটা উদাহরণ দেখতে পারি আমরা, সেটা হচ্ছে যে আমাদের কি করতে পারি, আমরা একটা বডি স্প্রে নিলাম, আমরা এটা কি করলাম, বডি স্প্রে নিলাম। দেখো এটা যদি দেখতে পাচ্ছ, হ্যাঁ দেখতে পাচ্ছ। তাহলে এটা হচ্ছে আমাদের বডি স্প্রে। একটু খেয়াল করো, আমাদের চিত্রটা একটু ঠিক মতো হয় নাই, তারপর আমরা দিলাম এটা বডি স্প্রে। কিন্তু চিন্তা করো, এটা হচ্ছে বডি স্প্রে একটা বোতল, বোতল কেমন, বোতল। তাহলে বোতলের ভিতরে অবশ্যই গ্যাসের চাপ বেশি থাকবে, সেম কথা, সেম কাহিনী। কেন বেশি থাকবে, কারণ সেখানে আমাদের একটা ছোট্ট আয়তনের ভিতরে কি করা হয়েছে, অনেকগুলো গ্যাসীয় পরমাণু বা অণু পরমাণু কি করা হয়েছে, আবদ্ধ করে রাখা হয়েছে, এই জন্য সেখানে চাপ বেশি হবে, সেজন্য চাপ কি হবে, চাপ বেশি হবে। আর অন্যদিকে বাইরের পরিবেশে অপেক্ষাকৃত হচ্ছে নিম্নচাপের অঞ্চল, সেজন্য কি হবে, আমরা যখন বডি স্প্রে বোতলটা যখন প্রেস করব, তখন কি হবে, ওই ছিদ্র যেটা আছে সেটা সেটা খুলে যাবে, আর খুলে গেলে কি হবে, উচ্চচাপের অঞ্চল থেকে নিম্নচাপের অঞ্চলের দিকে কি হবে, সজোরে গ্যাসটা কি হয়ে যাবে, বের হয়ে চলে আসবে। ঠিক আছে? আর এটাই হচ্ছে আমাদের নিঃসরণ। তাহলে একটু দেখো তো, এখানে বডি স্প্রে বোতলের ভিতরে গ্যাসের চাপ বেশি, অবশ্যই বেশি। অন্যদিকে বাইরের পরিবেশে অপেক্ষাকৃত নিম্নচাপের অঞ্চল, বাইরের পরিবেশে নিম্নচাপের অঞ্চল। তাই বোতলে যখন আমরা চাপ দিব, মানে আমরা স্প্রে বোতলটাকে যখন আমরা প্রেস করব বা সিলিন্ডার যখন প্রেস করব, গ্যাস কি হবে, সজোরে উচ্চচাপের অঞ্চল থেকে, উচ্চচাপের অঞ্চল মানে ভিতর ভিতর থেকে বাইরে কি আসবে, বাইরে যেখানে নিম্নচাপের অঞ্চল সেখানে বের হয়ে চলে আসবে। আর এটাই হচ্ছে আমাদের নিঃসরণ, এটাই হচ্ছে আমাদের কি, নিঃসরণ। ঠিক আছে? চলো আমরা আরো উদাহরণ দেখবো না আমরা, তবে কিছু কিছু উদাহরণ আরো থাকতে পারে। যেমন আরো কিছু উদাহরণ আমি তোমাকে দিতে পারি, সেটা হচ্ছে যে মানুষের বায়ু ছাড়া, মানে আমরা যে বায়ুটা ছাড়ি, আমরা মানুষরা, গরু ছাগল যে বায়ুটা ছাড়ে, ওরা কিন্তু একটা সরু ছিদ্র পথ দিয়ে বের হয়ে চলে আসে, সরু ছিদ্র পথ দিয়ে কি হয়ে আসে, বের হয়ে চলে আসে। তাহলে সেটাও একটা কি হবে, নিঃসরণ হবে, সেটা একটা কি হবে, নিঃসরণ হবে। আবার কাঁঠাল থেকে ঘ্রাণ বের হওয়া, কাঁঠাল না, এটা আম জাম কাঁঠাল বা যে কোনো ফল হতে পারে, ফল থেকে যে ঘ্রাণটা বের হয়ে আসে, যে পারফিউমটা বের হয়ে আসে, এটাই হচ্ছে নিঃসরণ। কিভাবে, কারণ কাঁঠালের উপর বা কোনো একটা ফলের উপর অসংখ্য পরিমাণে ছিদ্র থাকে, অসংখ্য পরিমাণে কি থাকে, ছিদ্র থাকে, কেমন, ওই ছিদ্রগুলো দিয়ে পারফিউমটা কি হতে পারে, পারফিউমটা সজোরে বের হয়ে চলে আসে, পারফিউমটা সজোরে কি হয়ে আসে, বের হয়ে চলে আসে। ঠিক আছে? আর এটাই হচ্ছে আমাদের নিঃসরণ। অর্থাৎ আমরা বলতে পারি কাঁঠাল থেকে ঘ্রাণ বের হওয়া বা কোনো ফলমূল থেকে ঘ্রাণ বের হওয়াটা আসলে কিসের উদাহরণ, নিঃসরণ উদাহরণ। জাস্ট কাঁঠাল, কাঁঠালের উপর অসংখ্য ছিদ্র থাকে কিন্তু, যেটা আমরা খালি চোখে খুব একটা কি করতে পারি না, দেখতে পারি না। ঠিক আছে? আচ্ছা, আমরা ব্যাপন পড়ছিলাম, মনে আছে ব্যাপন কি ছিল, ব্যাপন ছিল যে উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে কঠিন তরল এবং বায়বীয় পদার্থের, কঠিন তরল এবং বায়বীয় পদার্থের যে ছড়িয়ে পড়া, ছড়িয়ে পড়াটা হচ্ছে ব্যাপন। তার মানে সেখানেও উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রার দিকে অণুগুলা ব্যাপিত হচ্ছে, আর এখানেও উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে ব্যাপিত হচ্ছে। তাহলে দুইটা মাঝখানে একটু গোলমাল লেগে যাওয়ার কথা, একটু গোলমাল লেগে যাওয়ার কথা। চল আগে সেটা একটু ক্লিয়ার করি যে আসলে ব্যাপনের সাথে নিঃসরণের আসলে বেসিক পার্থক্যটা কি, মানে কোথায় পার্থক্যটা, বা কেন আমরা এই দুইটা জিনিসকে আলাদা করে শিখতেছি, আমরা তো একসাথে শিখতে পারতাম। ঠিক আছে? চলো আমরা একটু দেখি। সেটা হচ্ছে যে দেখো তো, ব্যাপনের বৈশিষ্ট্য আমরা একটু যদি দেখি, সেটা হচ্ছে কি, দেখো তো, উচ্চ ঘনমাত্রা অথবা ঘনত্ব। যদিও আমি ক্লিয়ার করছি যে ঘনমাত্রা আর ঘনত্ব কিন্তু সেম জিনিস না, তারপর আমরা এই অধ্যায়ের খাতিরে আমরা কি করতে পারি, এই দুইটা জিনিসকে সমান দৌড়ে নিতে পারি। ঠিক আছে? উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রা, তো ঘনত্ব কি হবে, ঘনত্বে যে অণু পরমাণুগুলো কি হবে, ধাবিত হবে বা ছড়িয়ে পড়বে। আর নিঃসরণের ক্ষেত্রে কি হয়, নিঃসরণের ক্ষেত্রে দেখো তো, নিঃসরণের ক্ষেত্রে হয় যে উচ্চ চাপ থেকে নিম্ন চাপ, এখানে উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রা ছিল,
উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রা ছিল, আর নিঃসরণের ক্ষেত্রে উচ্চ চাপ থেকে নিম্ন চাপ। দেখো এখানে কিন্তু ফ্যাক্টরটা কিন্তু ঘনমাত্রা, এখানে ফ্যাক্টরটা কি ঘনমাত্রা, আর এখানে ফ্যাক্টরটা হচ্ছে চাপ। দুটাই উচ্চ থেকে নিম্ন দিকে যায়, ঠিক আছে, কিন্তু এটা ঘনমাত্রার কারণে যায় আর এটা চাপের কারণে যায়। ঠিক আছে, আমরা এটা বড় হলে একটু জানবো যে ঘনমাত্রার চাপ কিনা আসলে সেম জিনিস না। তাহলে এটা ঘনমাত্রার কারণে ব্যাপন হয় আর চাপের কারণে নিঃসরণ হয়। ঠিক আছে, আরো পার্থক্য আছে, যেমন ব্যাপন কিন্তু কঠিন, তরল, বায়বীয় তিন ধরনের পদার্থের কি হতে পারে, ব্যাপন হতে পারে। কিন্তু নিঃসরণ শুধুমাত্র গ্যাসীয় পদার্থের হয়। নিঃসরণ শুধুমাত্র কিসের ক্ষেত্রে হয়, গ্যাসীয় পদার্থের হয়। এবং এটা কিন্তু কোটি কোটি টাকার প্রশ্ন, এটা মাথায় রাখবা। মাথায় রাখবা যে কিভাবে মাথায় রাখবো, সেটা হচ্ছে গ্যাসীয় পথ, শুধুমাত্র গ্যাসীয় পথের ব্যাপন হয়। শুধুমাত্র গ্যাসীয় পথের কি হয়, ব্যাপন হয়। অন্য কোনো পদার্থ বা কঠিন বা তরলের ক্ষেত্রে কি হয় না, কোনো কোনো সরি শুধুমাত্র গ্যাসীয় পদার্থের নিঃসরণ হবে বলেছে, নিঃসরণ হবে এটা। কেমন? আচ্ছা, তাহলে শুধুমাত্র কি হয়, গ্যাসীয় পদার্থের নিঃসরণ হয়। গ্যাসীয় পদার্থের কি হয়, নিঃসরণ হয়। আর ব্যাপনটা কঠিন, তরল, বায়বীয় তিন পদার্থের ক্ষেত্রেই ব্যাপনটা হয়ে থাকে। আর নিঃসরণটা শুধুমাত্র কার হয়, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে হয়। কঠিনেরও হয় না, আবার তরলেরও হয় না। তোমাকে যদি কেউ এমসিকিউ দেয় যে নিজের কোনটার হচ্ছে নিঃসরণ নিঃসরণ হয় বা নিঃসরণের হার কত, এরকম যদি কোনো প্রশ্ন করে, যদি কেউ প্রশ্ন করে, তাহলে সেখানে যদি কোনো কঠিন তরল থেকে থাকে, এগুলো আমরা কি করে দিব, এগুলো আমরা শুরুতেই বাদ করে দিব। কারণ আমরা জানি নিঃসরণটা শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, তাহলে গ্যাস ছাড়া অন্য কোনো কিছু ক্ষেত্রে নিঃসরণ জায়েজ না। ঠিক আছে, আচ্ছা, আবার ব্যাপনটা হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। একটু খেয়াল করো, ব্যাপনটা হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, মানে এটা নিজে থেকে ঘটে, আপনি ঘটে। এখানে কোনো চাপ দেওয়ার দরকার নাই, কোনো প্রেশার দেওয়ার দরকার নাই, কোনো কিছু দেওয়ার দরকার নাই। ঠিক আছে, কিন্তু নিঃসরণ কি হয়, এটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া না, এখানে চাপ দিতে হয়। চাপ আসলে দিচ্ছে কে, এই যে আমাদের যে পাত্রের ভিতরে যে উচ্চ চাপটা আছে, সেই উচ্চ চাপটা থাকার কারণে কি হচ্ছে, আসলে গ্যাসটা বের হচ্ছে বা বের হতে পারতেছে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু চাপ দিতে হচ্ছে, কিন্তু চাপ দিতে হচ্ছে, এই জন্য এটা কিন্তু স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া না, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া না। কিন্তু ব্যাপনের ক্ষেত্রে কোনো চাপের দরকার হয় না, কোনো চাপের দরকার হয় না, কোনো তাপের দরকার হয় না, কোনো তাপেরও দরকার হয় না, চাপেরও দরকার হয় না। এটা নিজে অটোমেটিক্যালি কি হয়, মানে অণুগুলো ছড়িয়ে পড়ে। কিন্তু নিঃসরণের ক্ষেত্রে চাপের প্রয়োজন হয়, এই জন্য এটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া না। আর অন্যদিকে ব্যাপন হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। ঠিক আছে, চলো আমরা একটু সামনে আগাই। সেটা হচ্ছে যে এবার আমরা এবার আমরা একটু ব্যাপন আর নিঃসরণের মধ্যে পার্থক্য দেখব। চলো আমরা এটা পার্থক্য, এবার এতক্ষণ বৈশিষ্ট্যগুলো শিখছি, আমি পার্থক্য শিখবো। তাহলে আমরা সবসময় মনে রাখবো যে পার্থক্য ক্ষেত্রে এক পাশে পার্থক্যের বিষয় লিখবো, আর আর অপর পাশে হচ্ছে যেগুলো নিয়ে আমরা পার্থক্য লিখতেছি সেগুলো লিখবো। তো আমরা লিখলাম এ পাশে হচ্ছে পার্থক্যের বিষয়, এ পাশে লিখলাম ব্যাপন, এ পাশে লিখলাম কি, নিঃসরণ। তাহলে সংজ্ঞা কি হতে পারে, ব্যাপনের সংজ্ঞা আমরা জানি, আমরা আগে পড়ছি যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে, নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কি হয়, কোনো কঠিন তরল বা বায়বীয় পদার্থের উচ্চ চাপে উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে ছড়িয়ে পড়াটা হচ্ছে ব্যাপন। আর নিঃসরণ কি আমরা আজকেই পড়ছি, সেটা হচ্ছে যে আমরা কি হয়, সেটা হচ্ছে কোনো পাত্রে সরু ছিদ্র পথ দিয়ে গ্যাসের উচ্চ উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে গ্যাসের সজোরে বেরিয়ে আসাটা হচ্ছে আমাদের নিঃসরণ। তুমি সেখানে লিখে ফেলতে পারবা। আবার গতির হার, আমরা যে গতির হার একটু পরে পড়বো। ঠিক আছে, আমরা আপাতত ধরে নিই যে ব্যাপনের ক্ষেত্রে গতির হার হচ্ছে কম, ব্যাপনের ক্ষেত্রে গতির হার কি কম, আর নিঃসরণের ক্ষেত্রে গতির হার বেশি। আর নিঃসরণটা বেশি স্পিডে বের হতে পারে, আর ব্যাপনটা আস্তে আস্তে হয়, এই জন্য সেটা ব্যাপনের গতির হার কম হবে, আর নিঃসরণের গতির হার কি হবে, বেশি হবে। আবার নিয়ন্ত্রক বা কোনটা ফ্যাক্টর কিসের কারণে ব্যাপনটা হয়, ব্যাপন হয় ঘনমাত্রায় অথবা ঘনত্বের পার্থক্যের কারণে, আর নিঃসরণ হয় হচ্ছে চাপের পার্থক্যের কারণে। কিসের কারণে, চাপের পার্থক্যের কারণে। কেমন? আচ্ছা, আবার স্বতঃস্ফূর্ততা, ব্যাপন একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, অবশ্যই প্রক্রিয়া, আর নিঃসরণ কিন্তু স্বতঃস্ফূর্ত নয়। ঠিক আছে, বুঝতে পারছো? চলো আমরা সামনে আগাই। তাহলে একটু খেয়াল করো তো, সেটা হচ্ছে যে এবার দেখো তো, যে আমরা যদি দেখতেছি সেটা হচ্ছে যে দেখো, উল্লেখ্য তাপ প্রদান করলে কিন্তু ব্যাপনের মতো নিঃসরণের হারও কি পায়, বৃদ্ধি পায়। আমরা পড়ছিলাম যে তাপ প্রদান করলে ব্যাপনের হারটা কি পায়, বৃদ্ধি পায়। মানে আগে যে পরিমাণ ব্যাপন হইতো তার চেয়ে বেশি পরিমাণ কি হয়, ব্যাপন হয়। কখন, যখন আমরা সেটা পাত্রে কি করি, আমরা তাপ প্রদান করি। ঠিক সেম কাহিনী নিঃসরণের ক্ষেত্রে হয়। নিঃসরণের ক্ষেত্রেও তাপ প্রদান করলে নিঃসরণের হারটাও কি পায়, বৃদ্ধি পায়। তুমি একটা সিলিন্ডার নিছো, ওখানে একটা চাপ দিছো, একটা সরু ছিদ্র করছো, কারণ তাহলে সেখানে গ্যাস বের হচ্ছে, অবশ্যই বের হবে। যে স্পিডে বের হবে বা যে হারে বের হবে, সেই একই পাত্রে যদি আমরা যদি তাপ দিই, তাহলে সেখান থেকে গ্যাস আরো বেশি পরিমাণে বের হবে।
বেশি পরিমাণে বা বেশি স্পিডে সেখান থেকে কি হবে, বের হবে। ঠিক আছে, এই জন্য আমরা বলতে পারি যে তাপ প্রদান করলে ব্যাপনের মতো আবার নিঃসরণ হারও কি পাই, বৃদ্ধি পায়। ঠিক আছে, আচ্ছা, আবার নিঃসরণ হারও কিন্তু নিঃসরণের হারও ব্যাপন হারের মতো আণবিক ভরের ব্যস্তানুপাতিক। আমরা পড়ছিলাম যে ব্যাপন হারটা হচ্ছে আমার হচ্ছে যে আণবিক ভরের ব্যস্তানুপাতিক, মানে আণবিক ভর যত বেশি হবে ব্যাপন হারটা তত কম হবে, আণবিক ভর যত বেশি হবে ব্যাপন হারটা তত কম হবে, আণবিক ভর যত কম হবে ব্যাপন হার বেশি হবে। ঠিক সেম কাহিনী নিঃসরণের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে নিঃসরণের হার কি লিখতে পারি, হার হচ্ছে 1 ডিভাইডেড বাই গ্যাসীয় অণুর, কারণ আমরা জানি নিঃসরণ শুধুমাত্র গ্যাসীয় অণুর ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে গ্যাসীয় অণুর আণবিক ভর হবে, আণবিক ভর যদি বেশি হয় তাহলে নিঃসরণ হার কম হবে, আণবিক ভর যদি কম হয় নিঃসরণ হার বেশি হবে, উল্টা উল্টা। আচ্ছা, তবে একই গ্যাসে আমরা যেখানে পড়ছিলাম না ব্যাপনের গতির হার বা ব্যাপন হার কম এটা বেশি, এটা কেন হয় একটু খেয়াল করো তো। আমরা যদি একই গ্যাস নিই, আমরা যদি একই গ্যাস নিই তাহলে কি হবে, একই গ্যাসের দেখো তো, একই যদি আমরা গ্যাস নিই একই গ্যাসের ক্ষেত্রে ব্যাপন হার অপেক্ষা নিঃসরণ হার বেশি হবে। মানে একটা গ্যাস নিলাম, ওই গ্যাসটা ব্যাপিত হচ্ছে, আস্তে আস্তে ব্যাপিত হবে বা আস্তে আস্তে ছড়িয়ে পড়বে, কিন্তু সেই গ্যাসটা যদি আমরা নিঃসরণ প্রসেসে নিয়ে আসি বা নিঃসরণ করি তাহলে সেটার স্পিডটা, হারটা বা অ্যামাউন্টটা বেশি হবে। অ্যামাউন্টটা কি হবে, বেশি হবে, কারণ আমরা জানি ব্যাপন আস্তে আস্তে হয় কিন্তু নিঃসরণটা খুব দ্রুত হয়, নিঃসরণটা খুব কি হয়, দ্রুত হয়। এই জন্য আমরা বলতে পারি গ্যাসের ব্যাপন হার অপেক্ষা কোনো একটি নির্দিষ্ট গ্যাসে বা একই গ্যাসে ব্যাপন হার অপেক্ষা নিঃসরণ হারটা কি একটু বেশি, নিঃসরণ হারটা কি বেশি, এটা মাথায় রাখবা। কেমন, চলো সামনে আগে আমরা যদি দেখি, আমরা এটা এমসিকিউ দেখতে পারি যে কোনটা নিঃসরণ হার হচ্ছে সর্বাধিক। তুমি চাইলে কি করতে পারো, তুমি ভিডিওটাকে পজ করে তুমি কি করতে পারো, ভিডিওটাকে পজ করে তুমি এখান থেকে আনসারগুলো যে সঠিক আনসারটা বলে দিতে পারো। ঠিক আছে, দেখো কোনটা নিঃসরণ হার, আমি আবারও বলছিলাম যে নিঃসরণ হার শুধুমাত্র গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য, শুধুমাত্র কিসের ক্ষেত্রে প্রযোজ্য, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে অপশন কি কি দিচ্ছে একটু খেয়াল করো, অপশন দিচ্ছে H2, সেটা হচ্ছে একটা গ্যাস, ঠিক আছে, এটা ঠিক আছে। নাইট্রো NH2, এটা NH2 হবে না NH3 হবে, NH3, তাহলে এটাও একটা গ্যাস। অ্যামোনিয়া গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, এটাও একটা গ্যাস। কিন্তু সোডিয়াম কি না, গ্যাস না। তাহলে নিঃসরণ হার যেটা সর্বাধিক সেখানে ভিতর থেকে সোডিয়ামটা আগে থেকে কি হয়ে যাবে, বাদ পড়ে যাবে। এবার আমরা দেখবো যে H2 এটার আণবিক ভর কত, তাহলে এখানে যার আণবিক ভর সবচেয়ে কম হবে তার নিঃসরণ হারটা সবচেয়ে বেশি হবে। কেমন, আমরা যদি দেখি সেটা হচ্ছে H2, এটা আণবিক ভর হচ্ছে কত, হাইড্রোজেনের জন্য একটার জন্য হচ্ছে 1, তাহলে 1 গুণ 2 সেটা হচ্ছে সমান হচ্ছে 2, তাহলে হাইড্রোজেন আণবিক ভর হচ্ছে 2। আবার NH3, এটা আণবিক ভর কত, তাহলে আবার নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14, প্লাস হচ্ছে হাইড্রোজেন একটার জন্য হবে 1 আর তিনটার জন্য হবে 1 গুণ 3, টোটাল হবে 17। আবার কার্বন ডাইঅক্সাইড, কার্বন পারমাণবিক ভর হচ্ছে কত, 12, প্লাস হচ্ছে অক্সিজেনের জন্য হচ্ছে একটার জন্য হচ্ছে 16 পারমাণবিক ভর, 16 গুণ 2 32 আর 12 হচ্ছে 44। অর্থাৎ আমরা বলতে পারি H2 এর আণবিক ভর হচ্ছে 2, অ্যামোনিয়া আণবিক ভর হচ্ছে 17, কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর হচ্ছে 44। তাই আণবিক ভর কম কার, হাইড্রোজেন গ্যাসের, সেজন্য এটা নিঃসরণ হারটা কি হবে, সর্বাধিক হবে। তাই আমরা বলতে পারি এটাই হচ্ছে আমাদের রিয়েল আনসার। কেমন, আচ্ছা চল, কোনটা সাধারণ তাপমাত্রা একটু দেখো তো, কোনটা সাধারণ তাপমাত্রায় নিঃসরণ ঘটে। আমি আবার বলতেছি নিঃসরণ শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। এটা একটু খেয়াল করো, ব্রোমিনটা হচ্ছে তরল, ব্রোমিন তরল, সাধারণত আমাদের কি থাকে, তরল থাকে। তারপর হচ্ছে কি সোডিয়াম, সোডিয়াম হচ্ছে কঠিন, সোডিয়াম হচ্ছে কি কঠিন, ক্যালসিয়ামও কঠিন, কিন্তু ক্লোরিন হচ্ছে গ্যাস। তার মানে এটাই কি হবে, এই গ্যাসটাই কি হবে সাধারণ তাপমাত্রায় নিঃসরণ ঘটবে। অর্থাৎ আমরা বলতে পারি আনসার হচ্ছে আমাদের এটা, এটা হবে আমাদের রিয়েল আনসার। ঠিক আছে, আচ্ছা এবার একটু খেয়াল করো তো, সেটা হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে একটু খেয়াল করো, সেটা হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা নিঃসরণের আরো উদাহরণ দেখতে পাই। তাহলে কি কি উদাহরণ হতে পারে একটু বলো তো। সেটা হচ্ছে দেখো, আমরা বিভিন্ন যানবাহনের জ্বালানি হিসেবে সিএনজি ব্যবহার করি, সিএনজি, সিএনজিটি ইংলিশ শব্দ, এটার পূর্ণরূপ হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তোমাদের যদি 1 নম্বর প্রশ্ন আসে তাহলে এটা কিন্তু আসতে পারে যে সিএনজি পূর্ণরূপ কি হতে পারে। সিএনজি পূর্ণরূপ হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা সংকুচিত, কম্প্রেস মানে সংকুচিত, ন্যাচারাল গ্যাস মানে হচ্ছে প্রাকৃতিক গ্যাস। আমরা বিভিন্ন জ্বালানি হিসেবে এই সিএনজি গ্যাসটা কি করি, ব্যবহার করি। ঠিক আছে, আমরা বিভিন্ন গাড়ি, তাহলে আমাদের যে অটো রিক্সাগুলো আছে এগুলো আসলে সিএনজি না, এগুলো সিএনজি চালিত অটো রিক্সা। সিএনজি চালিত কি, অটো রিক্সা, রিক্সাটা অটো রিক্সা, এটা চলতেছে সিএনজি। কিন্তু আমরা সাধারণত বলি কি গাড়িটাই হচ্ছে সিএনজি, না এটা গাড়ি না, এটা গাড়িটা সিএনজি না, ওটা হচ্ছে অটো রিক্সা। তবে এটা সিএনজি চালিত বা সিএনজি পরিচালিত। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে যে এই সিএনজি হচ্ছে আসলে আসলে জিনিসটা কি, সিএনজি কি থাকে এখানে, সিএনজি হচ্ছে মূলত উচ্চচাপে সংকুচিত মিথেন, আর মিথেনের সংকেত হচ্ছে CH4, মিথেন গ্যাস। আমরা যখন জৈব যৌগ পড়বো
আমার জৈব যৌগ তো তোমার 9 বই নাই, 10 বই থাকতে পারে। তাহলে জৈব যৌগ যখন পড়বো আমরা, তখন আমরা বুঝবো যে আসলে মিথেন কি, ইথেন কি, প্রোপেন কি, বিউটেন কি, আমরা সবকিছু বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। কেমন? আচ্ছা, তাহলে এই মিথেন গ্যাসটা কি করা হয়, উচ্চ চাপে সংকুচিত করে সেটাকে সিলিন্ডারের ভিতর ভর্তি করা হয়। সিলিন্ডারের ভিতর কি করা হয়, ভর্তি করা হয়। আর ওই গ্যাসটাই হচ্ছে তখন সিএনজি গ্যাস। ওই গ্যাসটাকে কি গ্যাস, সিএনজি গ্যাস। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে কি হয়, যানবাহন চালানোর সময় সিএনজি সিলিন্ডার থেকে আমাদের মিথেন গ্যাসটা বা CH4 গ্যাসটা কি হয়, নিঃসরিত হয়। তাহলে এটা সিলিন্ডার, এই সিলিন্ডার একটা ছিদ্র থাকে। তুমি যখন গাড়ি স্টার্ট দিবা তখন ছিদ্রটা ওপেন হয়ে যাবে। ছিদ্রটা যখন ওপেন হবে, সিলিন্ডার থেকে মিথেন গ্যাসটা কি হবে, মিথেন গ্যাসটা চলে গিয়ে ইঞ্জিনে যাবে। ঠিক আছে, গাড়ি ইঞ্জিনে প্রবেশ করবে। তারপর সেখান থেকে এটাকে দহন করে বা কম্বাসন করে কি তৈরি করবে, তাপ তৈরি করবে। সেই তাপ দিয়ে আমার গাড়িটা চলবে। সেই তাপ দিয়ে কি চলবে, গাড়িটা বা ইঞ্জিনটা চলবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শুধু সিএনজি গ্যাস কি ব্যবহার করি? না, আমরা বাসা বাড়িতে বিভিন্ন বিভিন্ন প্রকার সিলিন্ডার কি করি, ব্যবহার করি। সেখানেও কি আছে, বিভিন্ন রকম গ্যাস আছে। চলো সেটা একটু দেখি আমরা। আবার আমাদের বাসাতেও আবার আমাদের বাসাতেও আবার আমাদের বাসাতেও অনেক সময় রান্নার কাজে আমরা জ্বালানি হিসেবে সিলিন্ডারে রক্ষিত গ্যাস ব্যবহার করি। দেখো, আমরা কিন্তু গ্যাস দুইটা ব্যবহার করি। একটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস, যেটা আমরা বলি লাইনের গ্যাস। আমরা সাধারণত বড় বড় শহরে যারা থাকি, চট্টগ্রামে বা ঢাকাতে বা সিলেটে, ঠিক আছে, বড় বড় শহরগুলোতে কিন্তু লাইনের গ্যাস থাকে। ওই লাইনের গ্যাসটা কিন্তু সম্পূর্ণ মিথেন গ্যাস বা 99% হচ্ছে মিথেন গ্যাস বা CH4 গ্যাস। কিন্তু আমরা বাসা বাড়িতে যে রান্নার জন্য যে সিলিন্ডার ব্যবহার করি, ওটা কিন্তু মিথেন গ্যাস না। তাহলে ওটা কি গ্যাস? তাহলে সিলিন্ডারে রক্ষিত গ্যাসটা হচ্ছে আসলে প্রোপেন। প্রোপেন প্রোপেন হচ্ছে C3H8। প্রোপেনের সংকেত কি, C3H8, মানে এখানে কার্বন 3টা থাকবে, হাইড্রোজেন থাকবে 8টা। আর বিউটেন মানে হচ্ছে কার্বন 4টা থাকবে, কার্বন 4টা, হাইড্রোজেন থাকবে 8টা। তার মানে প্রোপেন আর বিউটন থাকে। আমাদের যে বাসাবাড়ি যে সিলিন্ডার ব্যবহার করি, সেখানে প্রোপেন আর বিউটন থাকে। আর যারা লাইন গ্যাস ব্যবহার করি, সেখানে অবশ্যই মিথেন থাকে। প্রোপেন আর বিউটন না, মিথেন থাকে। কেমন? আচ্ছা, তাহলে প্রোপেন আর বিউটেন এই গ্যাসগুলোকে উচ্চ চাপে কি করে হয়, সংকুচিত করে তরল অবস্থায়। কারণ আমরা জানি গ্যাসকে সংকুচিত করলে সেটা কি হয়, তরলে রূপান্তরিত হয়ে যায়। তাহলে তরল অবস্থায়, ওই তরল অবস্থায় সেগুলোকে কি করা হয়, সিলিন্ডারে ভর্তি করা হয়। তাহলে গ্যাসে যখন তুমি চুলা জ্বালাবা, অন করবা, তখন সিলিন্ডারের যে ছিদ্রটা সেটা অন হয়ে যাবে। আর ছিদ্র যখন অন হয়ে যাবে, তখন ভিতর থেকে যে তরল জিনিসটা আছে, সেটা একটু কি হবে, চাপ কমে যাবে। সেটা চাপ যখন কমে যাবে, তখন সেই তরল জিনিসটা, লিকুইডটা আবার গ্যাসে পরিণত হবে। আবার কি হবে, গ্যাসে পরিণত হয়ে তোমার কোথায় চলে আসবে, চুলাতে চলে আসবে। তারপর তুমি যখন আগুন জ্বালাবা, ও চুলাতে কি জ্বলবে, আগুন জ্বলবে। ঠিক আছে? আচ্ছা, তারপরটা কি হয়, জ্বালানোর সময় সিলিন্ডারের মুখ খুলে দেওয়া হলে এটি গ্যাসে পরিণত হয়, মানে তরল থেকে গ্যাসে পরিণত হয়ে, দেখো প্রথমে কিন্তু তরল করে রাখা হয়েছে। তারপর আমরা যখন অন করব, গ্যাসটা অন করব, চুলাটা অন করব, তখন কি হয়, ওই গ্যাসের সিলিন্ডার থেকে তরলটা কি হয়, চাপ কমে গিয়ে সেটা আবার গ্যাসে পরিণত হয়। আর গ্যাসে পরিণত হয়ে এটা সবাইকে কি হয়, সে বের হয়ে আসে। অর্থাৎ এক্ষেত্রে কি ঘটে, নিঃসরণ ঘটে থাকে। ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, একটু খেয়াল করো। তাহলে এখানে যে জিনিস খেয়াল করতে পারো, সেটা হচ্ছে যে, একটু দেখো, সেটা হচ্ছে ব্যাপন ও নিঃসরণ কিন্তু মূলত একই ঘটনা। মানে একটা ঘটনার ভিতরে তোমার ব্যাপনটাও থাকবে, আবার নিঃসরণটাও থাকবে। তো বেসিক পার্থক্যটা কোথায়, যে ব্যাপন ঘটে থাকে হচ্ছে ঘনমাত্রা বা ঘনত্বের প্রভাবে, আমরা শিখছি। আবার নিঃসরণ ঘটে থাকে হচ্ছে চাপের প্রভাবে। দুইটা ফ্যাক্টরের প্রভাবে হয়। তাহলে ওরা নিশ্চয়ই কি হবে না, সেম জিনিস হবে না। তবে একই ঘটনার মাধ্যমে দুইটা জিনিসই ঘটে থাকে, সেটা বলতেছি। কিভাবে, যখন আমি একটু বলি, উদাহরণ যদি দিই, আমরা যখন বডি স্প্রে যখন আমরা প্রেস করি বা আমরা যখন চাপ দিই, তখন সজোরে কি হয়, সরু ছিদ্র পথে গ্যাসটা বের হয়ে আসে। এই যে সরু ছিদ্র পথে যে গ্যাসটা বের হয়ে আসতেছে, এটা হচ্ছে নিঃসরণ। সেটা কি, নিঃসরণ। অতঃপর গ্যাসটি ধীরে ধীরে বা আস্তে আস্তে সারা রুমে কি পড়বে, ছড়িয়ে পড়বে। তাহলে দেখো, একবার সরু ছিদ্র পথে বের হয়েছে, এটা হচ্ছে নিঃসরণ। আবার সেই গ্যাসটা বা সেই পারফিউমটা ধীরে ধীরে সারা রুমে ছড়িয়ে পড়তেছে, এটা হচ্ছে সারা রুমে ছড়িয়ে পড়তে, এটা হচ্ছে ব্যাপন। অর্থাৎ আগে নিঃসরণ ঘটে, তারপর ব্যাপন ঘটে। ঠিক আছে? আচ্ছা, আজকে এই পর্যন্ত থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।